আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা যারা আর্জেন্টাইন ফ্যান আছেন, আপনাদের জন্য আরো একটা নিউজ রয়েছে। নিউজটা হচ্ছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তার যে একটা ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে, ওই স্কোয়াড থেকে ৩ টা প্লেয়ারকে বাদ দিয়ে এখন তার স্কোয়াড সাইজটা আরেকটু শর্ট করে নিয়েছে, যেইখানে এখন তার স্কোয়াড সাইজটা হচ্ছে ২৯ জনের। সো এখন যদি আপনি ৩২ থেকে ২৯ হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে ৩টা প্লেয়ার বাদ হয়ে গেছে, যেইখানে ৩টা প্লেয়ারকে ড্রপ করেছে। একটা হচ্ছে আলেহান্দ্রো গার্নাচো, একটা হচ্ছে জিওভানি লো সেলসো এবং একটা হচ্ছে ক্লাউদিও এসেবেরি। তো আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনার স্কোয়াডটা নিয়ে কথা বলার ট্রাই করব। এই ৩টা প্লেয়ারকে কেন বাদ দেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব। তো প্রথমত আমরা যদি আলেজান্দ্রো গার্নাচোর কথা বলি, তাহলে টিওয়াইসি স্পোর্টস যেটা ব্যাখ্যা করেছে সেটা হচ্ছে আলেজান্দ্রো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লাস্ট ৬ মাস ধরে তেমন ভালো কোনো ফর্মে নাই। ওই ফর্মে না থাকার কারণে লিওনেল স্কালোনি তাকে এখানে ড্রপ করেছে এবং তাকে আমরা আর্জেন্টিনার জাতীয় দলে দেখতে পারবো না। এখন আমরা যদি জিওভানি লো সেলসোর কথা বলি, দেখুন জিওভানি লো সেলসো এমন একটা প্লেয়ার, যে প্লেয়ারটা আর্জেন্টিনার টিমে থাকলে লিওনেল মেসির অনুপস্থিতিতেও কিন্তু লিওনেল মেসির ওই অভাবটা পূরণ করতে পারে মোটামুটি। তার মোটামুটি ড্রিবল স্কিল ভালো, তার মোটামুটি আপনার পাসিং একুরেন্সি গুলো জাস্ট ওয়াও, থ্রো পাস ক্রিয়েট করতে পারে, লফটেড পাস ক্রিয়েট করতে পারে। এমন ধরনের একটা প্লেয়ারকে কিন্তু এখানে লিওনেল স্কালোনি ড্রপ করে দিয়েছে। কেন ড্রপ করে দিয়েছে? তার একটা হ্যামস্ট্রিকের ইনজুরি রয়েছে, যার কারণে তাকে আর্জেন্টিনার জাতীয় দলে অ্যাড করা হয় নাই। ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তিনি এমন ধরনের একটা ইনজুরিতে ভুগতেছিলেন। সো ইনজুরি রিজনে তাকে বাদ দেওয়া হয়েছে। এরপরে যেই সবচাইতে হতাশার বিষয়টা হচ্ছে ক্লাউদিও এসেবেরি, যে প্লেয়ারটাকে আপনারা নেক্সট আর্জেন্টিনার মেসি হিসেবে গণ্য করেন। যদিও মেসির সাথে ভাই তুলনা করাটা বোকামি। মেসি তো মেসি, ওয়ান অ্যান্ড অনলি। মেসির কার্বন কপিও হয়তোবা আপনারা আশেপাশে দেখতে পারবেন, কিন্তু মেসির সাথে তুলনা করার কোনো প্লেয়ারই এই মুহূর্তে পৃথিবীতে খুঁজে পাবেন না। অনেকেই আপনার লামিনে ইয়ামালের কথা বলতেছে। হ্যাঁ, লামিনে ইয়ামাল অবশ্যই মেসির আশেপাশের টাইপের প্লেয়ার, কিন্তু ভাই গড ইজ গড। লিওনেল মেসি এক পিসি। আচ্ছা যাই হোক, অনেকে আপনারা ক্লাউদিও এসেবেরিকে মেসির সাথে তুলনা করতেছেন, বাট এই প্লেয়ারটাকেও কিন্তু আর্জেন্টিনার জাতীয় দল থেকে ড্রপ করে দিয়েছে কোচ লিওনেল স্কালোনি, যেইখানে তার হাতে সুযোগ ছিল আর্জেন্টিনার হয়ে, আর্জেন্টিনার ফার্স্ট টিমের হয়ে প্রথমবারের মতো আর্জেন্টিনার জাতীয় দলের খেলার। বাট আনফরচুনেটলি তাকেও কিন্তু ড্রপ করে দিয়েছে, হয়তোবা অভিজ্ঞতার বিচারে। আর স্কোয়াড অফ ডেথ যেটা রয়েছে লিওনেল স্কালোনির হাতে, যেই পরিমাণ অ্যাটাকিং অপশন আছে সেই হিসেবে বিবেচনা করে হয়তোবা আপাতত তো এই জায়গায় এচেবেরিকে তিনি রেফার করেন নাই। সো আমরা যদি এখন একটু লিস্টটা দেখি যে আর্জেন্টিনার এই মুহূর্তে কারা কারা রয়েছে, আমরা যদি ওই লিস্টটা দেখি তাহলে দেখতে পারবো যে গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ রয়েছে, জেরোনিমো রুলি রয়েছে, ওয়াল্টার বেনিতেজ রয়েছে, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওথামেন্ডি, ওয়ান ফয়েত ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোদ্রিগো ডিফল, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজিকিউল পালাসিওস, লিয়ান্দ্রো পারাদেস, ম্যাক্সিমিলিয়ানো পেরোনে, নিকোলাস ডোমিঙ্গেস, জিওমানি সিমিওনে, নিকোলাস গঞ্জালেস, নিকুফাস, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেস, পাওলো দিবালা, সান্তিয়াগো কাস্তেরো, আনহেল কোরিয়া। সো এটা হচ্ছে মোটামুটি ২৯টা প্লেয়ার। এই ২৯টা প্লেয়ারকে নিয়ে কিন্তু আর্জেন্টিনার কোচ তার যেই প্ল্যানটা সেটা সাজাবে। হয়তোবা আমরা যখন তাদের ম্যাচটা চলে আসবে, অর্থাৎ আর্জেন্টিনার যখন নেক্সট ম্যাচটা খেলতে যাবে উরুগুয়ের বিপক্ষে, তখন হয়তোবা এই যে লিস্টটা রয়েছে সেটা আরো একটু শর্ট হয়ে আসবে। তখন ২৩ জনের একটা স্কোয়াড দেখবো। সো এই স্কোয়াড থেকে বেশ আরো কয়েকটা প্লেয়ার বাদ যাবে, যেইখান থেকে আমরা দেখতে পারবো যে পরবর্তীতে কোন কোন প্লেয়ারগুলো বাদ পড়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার পরবর্তীতে আমরা ট্রাই করবো। এখন আমরা আসি এই যে আর্জেন্টিনার হাতে এই স্কোয়াডটা রয়েছে, তাদের যে ডিফেন্স, তাদের যে মিডফিল্ড, তাদের যে গোলকিপার, তাদের যে ফাইনাল থার্ড, এই যে প্লেয়ারগুলো রয়েছে, এদের সামনে কি ল্যাতিন অঞ্চলের বাকি যে টিমগুলো রয়েছে তারা কি দাঁড়াতে পারবে? এখন আপনি যদি মিডফিল্ডের কথা হিসেব করেন তাহলে এই মুহূর্তে আর্জেন্টিনার হাতে ভাই যে পরিমাণ আগুন মিডফিল্ড রয়েছে, ভাই বিলিভ করেন ল্যাতিন অঞ্চলের বাকি দলগুলোর হাতে এমন কোন ধরনের মিডফিল্ডারই নেই। ভাই তাদের যে স্কোয়াড অফ ডেথ, তাদের ফার্স্ট 11, তাদের বেঞ্চ, মিডফিল্ড তো জাস্ট ওয়াও। আর ফাইনাল থার্ড, আপনারা হ্যাঁ সবাই অনেকেই বলবেন যে ব্রাজিলের ফাইনাল থার্ড
ল্যাতিন অঞ্চলের সেরা, হ্যাঁ সেটা আমিও মানি, কিন্তু এখানে আপনাকে দেখতে হবে ব্রাজিল কোন ওয়েতে ফুটবল খেলে, আর্জেন্টিনা কোন ওয়েতে ফুটবল খেলে। ব্রাজিল তারা উইংবেস ফুটবল খেলে, আর্জেন্টিনা মোটামুটি ডাবল স্ট্রাইকার নিয়ে খেলা ট্রাই করে যখন লিওনেল মেসি থাকে না, কিংবা এখন যেহেতু আনহেল ডি মারিয়া নেই, সেই অনুযায়ী এখন তারা ডাবল স্ট্রাইকার নিয়ে খেলা ট্রাই করে। আর ডাবল স্ট্রাইকারে যে প্লেয়ারগুলো আছে, বিশেষ করে সেন্টার ফরওয়ার্ডে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, ভাই হুলিয়ান আলভারেজের বেলায় একটা কথাই বলবো, হুলিয়ান আলভারেজ এখন ল্যাতিন অঞ্চলের স্ট্রাইকারদের মধ্যে বেস্ট স্ট্রাইকার। ইউরোপের যে টপ ক্লাস স্ট্রাইকারগুলো রয়েছে এদের মধ্যেও কিন্তু সে ওই কাতারে পড়ে। সো এখন আমার কথা হচ্ছে জুলিয়ান আলভারেজ যেই লেভেলের তার ওয়ার্ক রেটটা দেখাইতেছে, লাস্ট চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে যেই লেভেলের পারফরমেন্সটা দিতেছে, ইভেন কি তিনি এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে যেভাবে গোল করতেছে, সেই অনুযায়ী বলবো যে এখন এই প্লেয়ারটাকে আটকানোর মতো ল্যাতিন অঞ্চলে কোনো ডিফেন্ডার আছে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, ব্রাজিলের হাতে ভালো ভালো সেন্টার ব্যাক রয়েছে, বাট জুলিয়ান আলভারেজ যেই ধরনের ওয়ার্ক রেট দেখাইতেছে, আমার কাছে মনে হয় না যে তাকে আটকানো এতটা ইজি হবে। এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। এবার আমরা যদি ভাই ডিফেন্স লাইনের দিকে আসি, ডিফেন্স লাইনে নিকোলাস ওথামেন্ডি এবং ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরি থেকে ব্যাক করতে তিনি হয়তো বা ফার্স্ট 11-এ চলে আসবেন। যদি ভাই ফার্স্ট 11-এ চলে আসে, তাহলে এই নিকোলাস ওথামেন্ডি এবং কুটিরোমোকে বিট করে কোন সেন্টার ফরওয়ার্ড গোল দিতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। হ্যাঁ, হয়তোবা আর্জেন্টিনার যেই দুই ফুল ব্যাক রয়েছে এই জায়গায় কিছুটা উইকনেস রয়েছে। নাহুয়েল মলিনা এখন আগের মতো ফর্মে নাই। রাইট ব্যাকে এই জায়গায় গঞ্জালো মন্টিয়েল, এখন তিনি রিভার প্লেটে ফিরে আসছেন, আপনার ইউরোপ ছেড়ে রিভার প্লেটে ফিরে আসছেন। সো তিনি ডিফেন্সিভলি মোটামুটি ভালো, বাট এখন কোন ধরনের ফর্মে আছে সেটাও কিন্তু দেখতে হবে। লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো এখানে ফার্স্ট চয়েস হবে, এটা আমরা সবাই মোটামুটি জানি। সো এখন নিকোলাস তাগলিয়াফিকো তার বয়সটা হয়ে গেল, কিন্তু তিনি দারুণ ফর্মে আছে। হ্যাঁ, তার সাবস্টিটিউট হিসেবে হয়তো বা এই জায়গায় ওই লেফট ব্যাকে ফাকুন্দো মদিনাকে খেলানো হইতে পারে। সো আর গোলকিপারের কথা কি বলবো, ডিবো মার্টিনেজ থাকা মানে মনে করেন যে আর্জেন্টিনার ডিফেন্স লাইনে আরো 2টা প্লেয়ার বেড়ে গেল। এরা যদি পেনাল্টি তো নাই, পেনাল্টি বাদ দিলাম, পেনাল্টি বাদেও এরা যদি ভাই গোল পোস্টে দাঁড় করাই দেওয়া, মানে যেন 2টা গোলকিপার আছে। আপনারা সবাই জানেন যে গোলকিপারকে কিন্তু ফার্স্ট ডিফেন্ডার ধরা হয়। সো একজন এমিলিয়ানো মার্টিনেজ থাকা মানে তাদের গোলবারে 2টা গোলকিপার রয়েছে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে, এবারের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার সাথে টক্কর দেওয়ার মতো সবকিছু মিলিয়ে, এভরিথিং সবকিছু মিলিয়ে আর্জেন্টিনাকে টক্কর দেওয়ার মতো বাকি টিমগুলা আমার কাছে মনে হইতেছে অনেকটা পিছিয়ে আছে। হ্যাঁ, আর যে ব্রাজিলের তাদের অ্যাটাক লাইন ভালো, কিন্তু অন্যান্য জায়গাগুলো আমার কাছে মনে হইতেছে তারা পিছিয়ে আছে। এই ব্যাপারে আপনাদের মতামত কি? আর্জেন্টিনার সামনে যে 2টা ম্যাচ রয়েছে ব্রাজিল এবং উরুগুয়ের সঙ্গে, ওই ম্যাচগুলা জিততে পারবে কিনা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।